শিকাগো শহর আজ ধ্বংসের মুখে। এক ভয়ানক নিউক্লিয়ার হামলার হুমকিতে কাঁপছে পুরো আমেরিকা। তবে এই বিপর্যয় থামানোর চাবিকাঠি লুকিয়ে আছে কয়েকদিন আগে বিধ্বস্ত হওয়া এক ট্রেনে ৩০০ লাশের মধ্যে। জাস্ট চিন্তা করো, সেই বিস্ফোরণে মারা যাওয়া একজনের মস্তিষ্ককে বিজ্ঞানীরা এক অদ্ভুত উপায়ে আবারও সচল করেছে। উদ্দেশ্য একটাই, মৃত ব্যক্তির স্মৃতি থেকে সেই খুনিকে চিনে নেওয়া। সির্ফ ৫ মিনিট সময় দাও, এই অবিশ্বাস্য রহস্য তোমার কাছে একদম পানির মতো পরিষ্কার হয়ে যাবে। তো চলো শুরু করি সোর্স কোড মুভি সে ভয়ানক মিশন, যার কেন্দ্রে আছে শন নামের এই রহস্যজনক লোক। তাকে দেখেই মনে হয় সে যেন কেবলই ঘুম থেকে জেগে উঠেছে। এরপর সে যখন চোখ খোলে তখন তার নিজের চারিপাশ দেখে শন পুরোপুরি থমকে যায়। তার কাছে মনে হচ্ছে সে নিজের শরীরে নেই এবং চারপাশের চেনা জগৎটা এক সেকেন্ডেই তার কাছে অচেনা হয়ে গেছে। এরই মধ্যে তার সামনে সিটে বসা ক্রিস্টিনা নামের মেয়েটা তাকে ধন্যবাদ জানিয়ে হুট করে কিছু একটা বলে। ক্রিস্টিনার এই সহজ ব্যবহার দেখে সে জাস্ট হা করে তার দিকে তাকিয়ে থাকে। মেয়েটা তাকে তার নিজের দেওয়া কোনো এক পরামর্শের কথা মনে করিয়ে দেয়। শনের এমন অদ্ভুত চাহনি দেখে ক্রিস্টিনা একটু চিন্তিত হয়ে তার কুশল জানতে চায়। কথায় কথায় সে জানতে পারে যে তার নাম শন এবং সে পেশায় একজন শিক্ষক। এমন সময় তার পাশ দিয়ে যাওয়া এক মহিলা অসাবধানতাবশত তার হাতের কোক শনের জুতোয় ফেলে দেয়। এই ছোট্ট ঘটনাটা শনের মাথায় একদম ঢুকছে না, কারণ তার মনে শুধুই চলছে যুদ্ধক্ষেত্র আর হেলিকপ্টারের একটা দুর্ঘটনার স্মৃতি। ঠিক সেই মুহূর্তে টিকিট চেকার তাদের সামনে এসে দাঁড়ালে শন নিজের পকেটে টিকিট খুঁজতে থাকে। তখন ক্রিস্টিনা শনের পকেটে হাত দিয়ে খুব সাবধানে টিকিটটা বের করে চেকারের হাতে তুলে দেয়। এখন অপরিচিত একটা মেয়ের এমন ঘনিষ্ঠ ছোঁয়ায় শন বেশ চমকে ওঠে। চেকার চলে যাওয়ার পর ক্রিস্টিনা বেশ অবাক হয়ে তাকে জিজ্ঞেস করে যে আজ তোমার আচরণ কেন এত অদ্ভুত লাগছে। তখন শন আর নিজেকে চেপে রাখতে না পেরে নিজের পরিষ্কার গলায় বলে, আমি তোমাকে চিনিই না। শুধু সেটা না, আমার নামও শন নয়, আমার নাম ক্যাপ্টেন স্টিভেন্স। স্টিভেন্স মূলত ইউএসএস সেনাবাহিনীর একজন চৌকস পাইলট যে আফগানিস্তানের একটা বিশেষ মিশনে নিযুক্ত ছিল। এখন ক্রিস্টিনা অবশ্য তার এসব কথা একদমই বিশ্বাস করে না, আর সে ভাবতে থাকে যে সে হয়তো মজা করছে। এরই মধ্যে স্টেশনে ট্রেন থামার ঘোষণা কানে আসতে স্টিভেন নিজের জায়গা থেকে উঠে পুরো ট্রেনের কামরাটা একটু ঘুরে দেখতে শুরু করে। সেখানে সে বেশ কিছু ছোটখাটো ঘটনা খুব মন দিয়ে লক্ষ্য করে। যেমন একটা ছেলের ধাক্কায় এক মহিলার হাত থেকে বেশ কিছু দরকারি কাগজপত্র পড়ে গেছে। ছেলেটার সাথে সাথে দুঃখ প্রকাশ করে সেই কাগজগুলো গুছিয়ে দিতেও সাহায্য করে। আর একটু এগিয়ে যাওয়ার পর পিছন থেকে ডাক শুনে স্টিভেন্স হুট করে ঘুরে তাকায়। সে দেখে একটু আগে সাহায্য করা ওই ছেলেটা অন্য একজনের ফেলে যাওয়া একটা কালো মানিব্যাগ তাকে ফেরত দিচ্ছে। এরপর ছেলেটা স্টেশনে নেমে গেলে সে তাকে জিজ্ঞেস করে যে সামনে আর কোনো স্টেশন আছে কিনা। ছেলেটা উত্তর দেয় যে সামনে আছে শিকাগো স্টেশন। এবার ট্রেন আবারও ঝড়ের গতিতে ছুটতে শুরু করে, কিন্তু স্টিভেনের ভিতরে এক অজানা আতঙ্ক দানা বাঁধতে থাকে। কিছুক্ষণ পরে যখন শিকাগো পৌঁছানোর অ্যানাউন্সমেন্ট হয় তখন জানলা দিয়ে বাইরে তাকিয়ে স্টিভেন কি একটা দেখে ভীষণ চমকে ওঠে। সে ভয়ে ক্রিস্টিনাকে জিজ্ঞেস করে যে সেও কি জানলার বাইরে সেটাই দেখছে যা সে দেখতে পাচ্ছে। তবে ক্রিস্টিনা অবাক হয়ে জানায় যে সে তো কোনো অস্বাভাবিক কিছু দেখতে পাচ্ছে না। পুরো ব্যাপারটা স্টিভেন্সের কাছে কেমন যেন গোলমাল আর রহস্যময় মনে হয়। সে দৌড়ে কামরার ওয়াশরুমে ঢুকে পড়ে এবং আয়নায় নিজের চেহারা দেখে পুরোই থ হয়ে যায়, কারণ আয়নায় সে নিজে নয় বরং তার চেহারার বদলে আছে এক অচেনা মানুষ। জাস্ট চিন্তা করো, নিজের শরীরের নিয়ন্ত্রণ হারানো এবং আয়নায় অন্য কাউকে দেখার অনুভূতিটা কতটা ভয়ানক হতে পারে। স্টিভেন্স নিজের পকেট হাতড়ে একটা মানিব্যাগ পায় এবং সেটা খুলেও সে দেখতে পায় যে এই লোকের নাম শন ফ্যান্টেশ এবং পেশায় সে একজন স্কুল টিচার। নিজের সাথে ঘটা এই কাহিনী মোটেও বুঝতে না পেরে স্টিভেন্স দ্রুত ওয়াশরুম থেকে বেরিয়ে আসে। বাইরে আসতেই সে দেখে ক্রিস্টিনা বেশ চিন্তিতভাবে তার জন্য দরজায় দাঁড়িয়ে আছে। স্টিভেন্সের এমন পাগলামি দেখে ক্রিস্টিনা তাকে শান্ত হওয়ার অনুরোধ করে এবং জানায় তারা পরের স্টেশনে নেমে যাবে। কিন্তু ঠিক তার আগেই এক বিশাল বিস্ফোরণে পুরো ট্রেনটা তাসের ঘরের মতো ভেঙে পড়ে। চারিদিকে শুধু আগুনের লেলিহান শিখা আর আর্তনাদ ছাড়া কিছুই শোনা যায় না। মোট কথা এক নিমিষে ট্রেনের সব যাত্রীর সাথে স্টিভেন্সের অস্তিত্ব মাটির সাথে মিশে যায়। স্টিভেন্সের অস্তিত্ব মাটির সাথে মিশে যায়। তবে এখানে সব শেষ নয়, বরং এই ধ্বংসস্তূপ থেকে শুরু হয় এক নতুন রহস্যময় অধ্যায়ের। এর পরের সিনে আমরা দেখতে পারি স্টিভেন্সের জ্ঞান ফিরে এসেছে। সে নিজেকে একটা ঘুটঘুটে অন্ধকার ঘরের ভিতরে আবিষ্কার করে। এখানে এক যান্ত্রিক নারী কণ্ঠে তাকে বারবার স্ক্রিনে আসা মেসেজের উত্তর দেওয়ার জন্য অনুরোধ করতে থাকে। এখানে একটা বিষয় খুব ভালো মতো খেয়াল করার মতো যে এই জায়গাটা কেউ তাকে আর শন বলে রাখছে না, তারা সবাই তাকে আসল সামরিক পদবী ক্যাপ্টেন স্টিভেন্স বলে ডাকছে। সেই নারী কণ্ঠে স্টিভেন্সকে একের পর এক কঠিন প্রশ্ন করতে থাকে যা তাকে আরো বেশি বিভ্রান্ত করে দেয়। একসময় স্টিভেন্সের সামনে থাকা একটা ছোট্ট মনিটরে ওই মহিলার অস্পষ্ট ছবি ফুটে ওঠে। স্টিভেন্স যখন তার পরিচয় জানতে চায় তখন মহিলাটা জানায় যে তারা আগে থেকেই পেশাগতভাবে একে অপরকে চেনে। স্টিভেন্স এটা শুনে বেশ অবাক হয়, কারণ তার স্মৃতিতে এই মহিলার কোনো অস্তিত্বই নেই। এদিকে সে যাতে কিছু মনে করতে পারে সের জন্য গুডউইন নামে সেই মহিলাটা মনিটরের কাছে আরো এগিয়ে আসে। স্টিভেন্স তখন নিজের স্মৃতির উপরে অনেক জোর দেয় যাতে সে আগের ঘটনাগুলো মনে করতে পারে। সে বলতে থাকে তার শুধু এটাই মনে আছে যে সে একটা জরুরি মিশনে হেলিকপ্টারে যাচ্ছিল, কিন্তু এরপরে হুট করে ট্রেনের কামরায় তার চোখ খোলে এবং সেই অদ্ভুত জায়গায় বন্দী হয়ে পড়ে। এবার স্টিভেন্স যখন পুরো ব্যাপারটা খোলাসা করতে বলে তখন গুডউইন তাকে জানায় যে সে এখন বিলগার্ড ক্যাসেল নামের একটা নিরাপদ জায়গায় আছে। স্টিভেন্সের মাথায় এই নামটা শোনার পর অনেক প্রশ্নই ঘুরপাক খায়। গুডউইন তখন মনিটরের ওপাশে তাকে কিছু
ক্লু দিতে থাকে যাতে সে সব সহজেই মনে করতে পারে। সেই সূত্র ধরে একটু চিন্তা করতে স্টিভেন্সের মনে পড়ে যায় যে ওই মহিলার নাম আসলে গুডউইন। এছাড়াও তার পিছনে একটা রহস্যময় লোককে দেখা যায়। সেই লোকটা সেখান থেকে চলে যাওয়ার পর স্টিভেন্স হুট করে গুডউইনকে তার বাবার কথা জিজ্ঞেস করে। এখন এমন ব্যক্তিগত প্রশ্ন শুনে গুডউইন তার কোনো সরাসরি উত্তর দেয় না, উল্টো সে স্টিভেন্সকে পাল্টা প্রশ্ন করে যে ট্রেনে বোমাটা আসলে কে রেখেছিল। এর উত্তরে স্টিভেন্স জানায় কিসের বোমা, আমি এইসব ব্যাপারে কিছুই জানি না। তখন গুডউইন তাকে নির্দেশ দেয় যে সে যেন আবারও মিশনে ফেরত যায় এবং কে ওই বোমাটা রেখেছিল সেটা সে খুঁজে বের করে। এই সব কথা স্টিভেন্সের মাথার উপর দিয়ে যেতে থাকে। সে ভাবতে থাকে সে আবারও কিভাবে সে পুরাতন স্মৃতিতে ফিরে যাবে। তখন গুডউইন তাকে ভালো মতো মনে করিয়ে দেয় যে শনের হাতে আগের বারের মতো ঠিক 8 মিনিট সময় থাকবে, আর এই 8 মিনিটের মধ্যেই তাকে বের করতে হবে কে সেই বোমা বিস্ফোরণকারী। স্টিভেন্স এবার প্রচন্ড রেগে যায়। সে কিছু একটা বলতে যাবে আর ঠিক সেই মুহূর্তেই সে আবারও নিজেকে ট্রেনের কামরায় আবিষ্কার করে। এবারও ঠিক আগের বারের মতন সবকিছু একে একে ঘটতে থাকে। তার সামনে সিটে বসা ক্রিস্টিনা আবারও তাকে ধন্যবাদ জানায়। পাশ দিয়ে চলে যাওয়ার সময় সেই মহিলা শনের জুতোর উপরে আবারও কোক ফেলে। সবকিছু হুবহু একই থাকলে এবার একটা ছোট্ট পরিবর্তন ঘটে যা স্টিভেন্সকে কিছুটা অবাক করে দেয়। ক্রিস্টিনা এবার নিচ থেকে টিস্যু বের করে শনের জুতোটা খুব যত্ন সহকারে মুছে দিচ্ছে। স্টিভেন্স নিজের ঘড়িতে এবার 8 মিনিটের একটা টাইমার সেট করে বোমা খোঁজার কাজ শুরু করে দেয়, কারণ সে অনেকক্ষণ ধরে চিন্তা করছে যে তার সাথে আসলে কি হচ্ছে। কিন্তু তার চেয়েও বড় কথা হলো এই মুহূর্তে তাকে যে মিশন নামক শব্দটা বলা হয়েছে সেটাই ফলো করতে হবে। তাই সে এবার সে বোম খোঁজার কাজে মনোযোগ দেয়। সে এবার মনে করতে থাকে যে আগের বার বিস্ফোরণটা ঠিক ট্রেনের কোন দিকে হয়েছিল। তখন তার মনে পড়ে আগের বারের ট্রেনের বিস্ফোরণ হয় পিছনের দিকে, আর সেই অনুসারে সে দ্রুত পিছনের দিকে যায়। এরপর পিছনের একটা ওয়াশরুমে গিয়ে একটু তল্লাশি করতেই পেয়ে যায় সেই বোমাটি। স্টিভেন্সের মনে হয় গুডউইন হয়তো ভার্চুয়ালি তার সাথে যুক্ত আছে, তাই সে তাকে বলে আমি বোমটা পেয়েছি, এবার বলো কিভাবে নিষ্ক্রিয় করব। তবে ওপার থেকে কোনো সাড়া না পেয়ে সে ওই বোমাটাকে ওভাবেই রেখে ওয়াশরুম থেকে বেরিয়ে আসে। তো বাইরে এসে সে দেখতে পায় অনেক যাত্রী মোবাইল বা ল্যাপটপের মতো ইলেকট্রনিক্স জিনিসপত্র ব্যবহার করছে। স্টিভেন্স তখন সবাইকে শনের আইডি কার্ড দেখিয়ে বলে যে নিরাপত্তার খাতিরে কেউ যেন কোনো ইলেকট্রনিক ডিভাইস ব্যবহার না করে। তবে অনেকেই তার এই অদ্ভুত কথায় পাত্তা না দিয়ে যে যার মতো কাজে ব্যস্ত থাকে। এদিকে ট্রেনের কামরায় থাকা এক লোকও তখন তার ল্যাপটপ ব্যবহার করছিল, আর এটা দেখে স্টিভেন্সের সন্দেহ হলে সে দ্রুত তার ল্যাপটপ বন্ধ করে দেয়। তবে ওই লোকটা এবার তার উপরে চড়াও হলে স্টিভেন্স তাকে এক ঘুষি মেরে ঠান্ডা করে দেয়। এটা দেখে কামরার বাকি যাত্রীরা এবার বেশ ভয় পায় এবং দ্রুত নিজের মোবাইল আর ইলেকট্রনিক্স ডিভাইসগুলো বন্ধ করতে শুরু করে। তবে ঠিক তখনই শনের ঘড়ির 8 মিনিট শেষ হয় এবং বিশাল এক ভয়াবহ বিস্ফোরণে ট্রেনটা আবারও বিধ্বস্ত হয়ে পড়ে। পর মুহূর্তে স্টিভেন্সের জ্ঞান ফেরে সেই চিরচেনা অন্ধকার ঘরের ভিতর। উপাস থেকে গুডউইন এবার তাকে শান্ত হতে বলে এবং জানতে চায় সে কি বোমাটা খুঁজে পেয়েছিল। উত্তরে স্টিভেন্স জানায় হ্যাঁ। বোমার ব্যাপারে এবার গুডউইন তার কাছে বিস্তারিত জানতে চায়। তবে স্টিভেন্স এবার অন্য কারো কথা শুনতে নারাজ। সে বলে দেয় যে এই মিশনের যে ইনচার্জ তার সাথে আমি সরাসরি কথা বলতে চাই এবং পুরো ব্যাপারটা আমি জানতে চাই। তবে গুডউইন সাফ জানিয়ে দেয় যে মিশন শেষ হওয়ার আগ পর্যন্ত সে কারোর সাথে দেখা করতে পারবে না। এই সব কথা শুনে স্টিভেন্সের মনে তখন হাজারো প্রশ্ন চলে আসে। সে জানতে চায় আসলে সে এখানে কি করছে, কারণ তার তো এখন আফগানিস্তানে নিজের টিমের সাথে থাকার কথা ছিল। তবে গুডউইন যখন জানায় যে সে গত 2 মাস ধরে তাদের কাছেই আছে, আর এই কথাটা শুনে স্টিভেন্সের মাথায় যেন আকাশ ভেঙে পড়ে। গুডউইন জানতে চায় স্টিভেন্স সে অপরাধীকে দেখেছে কিনা যে বোমাটা রেখেছে। স্টিভেন্স তাকে এখনো দেখতে পায়নি বলে জানিয়ে দেয়। তবে এরপরেও সে বারবার তার টিমের কথা আর এই অদ্ভুত পরীক্ষার বিস্তারিত জানতে চাইলে গুডউইন তাকে আসল সত্যিটা বলতে থাকে। সে জানায় যে এটা একটা এক্সপেরিমেন্ট ঠিকই, তবে বাস্তবে সেই ট্রেনটা আসলে বিস্ফোরিত হয়েছে। এছাড়াও এখন শিকাগো শহরের হাজার মানুষের জীবন বাঁচানো স্রেফ স্টিভেন্সের উপরে নির্ভর করছে। মোট কথা স্টিভেন্সের কাছে এখন নিজের জীবন নয় বরং একটা বড় বিপর্যয় ঠেকানোরই মূল লক্ষ্য। তবে স্টিভেন্স বুঝতে পারছে না যে এই বিপর্যয়টা আসলে কি, তাই সে প্রচন্ড রেগে গিয়ে গুডউইনের কাছে জানতে চায় তার চারপাশে আসলে হচ্ছেটা কি। এখন এমন পরিস্থিতি দেখে এবার গুডউইন নিরুপায় হয়ে তার বসের কাছে অনুমতি চায় তাকে কিছু তথ্য দেওয়ার জন্য। তবে তার বস ডক্টর রটলেজ এতে একদমই রাজি হয় না। রটলেজ উল্টো তাকে নির্দেশ দেয় যে স্টিভেন্সকে আবারও সেই ট্রেনে পাঠাতে। এরপর কিছু জরুরি নথি দেখে গুডউইন জানায় যে আজকে সকালে একটা বড় খবর পাওয়া গেছে। খবর অনুযায়ী সকাল 7:48 শিকাগোর বাইরে একটা যাত্রীবাহী ট্রেনে ভয়াবহ বিস্ফোরণ হয়েছে। সেই বিস্ফোরণ এতটাই শক্তিশালী ছিল যে ট্রেনের একজন যাত্রীও বেঁচে নেই। গুডউইন আরো জানায় শন নামের এক ব্যক্তি সে ট্রেনে ছিল আর তার শরীরে এখন স্টিভেন্সের মস্তিষ্ক অবস্থান করছে। কিন্তু সবচেয়ে বড় প্রশ্ন হলো শন কিভাবে স্টিভেন্সে পরিণত হলো এবং বিস্ফোরণের পরেও সে কিভাবে বেঁচে আছে। তবে সব বড় রহস্য বোঝানোর মতো সময় গুডউইনের হাতে নেই। তাই কথা বলে সময় নষ্ট না করে তাদের এখন আরো অনেক মানুষের জীবন বাঁচাতে হবে, কারণ অপরাধী আরো বড় এক হামলার হুমকি দিয়ে গেছে। গুডউইন আবারও বোমের কথা জিজ্ঞেস করলে স্টিভেন্স জানায় যে বোমটা ওয়াশরুমের ভেন্টিলেশনে রাখা আছে। এছাড়াও বোমের সাথে সে একটা সেলফোন আর একটা ডেটোনেটরও দেখতে পেয়েছে। আর এই কথা শেষ হওয়ার আগে গুডউইন তাকে আবারও সে চলন্ত ট্রেনে পাঠিয়ে দেয়। এবারও তার হাতে আছে মাত্র 8 মিনিট এবং গুডউইন তাকে শেষ পরামর্শ দেয় যে ট্রেনের প্রত্যেকটি সন্দেহভাজন মানুষের উপরে যেন সে কড়া নজর রাখে। যাই হোক ট্রেন
ট্রেনে ফিরে এসে স্টিভেন্স দেখে সবকিছু আগের মতোই ঘটছে। যেহেতু এটা তার তৃতীয়বার, তাই চারিপাশের কোনো কিছুই আর তার কাছে নতুন বা অচেনা লাগছে না। এবার সে সবার আগে নিজের ঘড়িতে 8 মিনিট টাইমার সেট করে নিয়ে বোমা উদ্ধারের কাজ শুরু করে। এমনকি পাশ দিয়ে যাওয়ার সময় সে মহিলাকে আগে ভাগে সাবধান করে দেয় যাতে তার জুতোর উপর আর কোনো কোক না পড়ে। এছাড়াও টিকিট চেকার কাছে এলে স্টিভেন্স তাকে জিজ্ঞেস করে যে ট্রেনের কাউকে তার সন্দেহজনক মনে হচ্ছে কিনা। তবে চেকার উল্টো সোজা সাপটা জানিয়ে দেয় যে ভাই, আমার তো তোমাকেই সবচেয়ে বেশি অদ্ভুত লাগছে। চেকারের এমন কথায় স্টিভেন্স একটু দমে গেলেও সে তার লক্ষ্য থেকে বিচ্যুত হয় না। এদিকে ক্রিস্টিনা যখন শনের এমন রহস্যময় কাণ্ড দেখে কিছুই বুঝে উঠতে পারে না, তখন স্টিভেন্স কোনো একটা ক্লু পাওয়ার আশায় শনের ব্যাগ হাতড়াতে শুরু করে। এবার ব্যাগ খুঁজতে খুঁজতে সে শনের একটা ব্যক্তিগত ডায়েরি পায়। এই ডায়েরির একটা পাতায় শনের মনের একটা অব্যক্ত কথা লেখা ছিল, যেখানে লেখা আছে সে ক্রিস্টিনার সাথে একটা কফি খেতে চায়। ডায়েরিটা পড়ার পর স্টিভেন্সের মনে ক্রিস্টিনার জন্য এক অদ্ভুত মায়া কাজ করতে শুরু করে। ঠিক তখনই স্টিভেন্সের চোখ গ্লেন ব্রুক নামের এক সন্দেহভাজন ব্যক্তির দিকে পড়ে, যে কিনা তাড়াহুড়ো করে ট্রেন থেকে নেমে যাচ্ছিল। এবার সে ক্রিস্টিনাকেও জোরাজুরি করে তার সাথে ট্রেন থেকে নেমে আসার জন্য। ক্রিস্টিনা প্রথমে যেতে না চাইলেও শনের অনুরোধে সে শেষ পর্যন্ত ব্যাগপত্র নিয়ে প্ল্যাটফর্মে নেমে আসে। এরপর ক্রিস্টিনাকে সে একটা স্টেশনের জায়গায় বসিয়ে রেখে সে ওই লোকটার পিছু নেয়। সে লোকটাকে অনুসরণ করতে করতে বাথরুমের দিকে দৌড়ায়, তবে সেখানে অপরাধের কোনো চিহ্ন পায় না। এরপর লোকটির পিছনে পিছনে সে স্টেশনের বাইরে চলে আসে এবং দেখে লোকটা দূরের একটা বেঞ্চে একা বসে আছে। স্টিভেন্স সরাসরি তার সামনে গিয়ে দাঁড়ায় এবং তার গতিবিধি লক্ষ্য করতে থাকে। তবে লোকটা কোনো অচেনা মানুষের সাথে কথা বলতে বা নিজের ফোন দেখাতে একদমই রাজি হয় না। লোকটার একগুয়ামি দেখে স্টিভেন্সের মনে আরো সন্দেহ বেড়ে যায়। তখন সে জোর করে তার ব্যাগ চেক করতে গেলে দুজনের মধ্যে ধস্তাধস্তি শুরু হয়। তবে ঠিক সেই মুহূর্তেই ওই দূরে থাকা ট্রেনটাতে ভয়ানক বিস্ফোরণ হয়, আর তখন স্টিভেন্স বুঝতে পারে যে সে আসলে ভুল মানুষকে সন্দেহ করে সময় নষ্ট করেছে। অন্যদিকে হাতাহাতির এক পর্যায়ে লোকটা নিজেকে বাঁচাতে স্টিভেন্সকে জোরে একটা ধাক্কা দিয়ে রেল লাইনে ফেলে দেয়। আর ঠিক তখনই একটা মালবাহী ট্রেন প্রচন্ড গতিতে ছুটে এসে তাকে কেটে ফোড়ফোর করে দেয়। আর এই মৃত্যুর কারণে সে আবারও জ্ঞান ফিরে সে অন্ধকার ঘরে প্রবেশ করে। তবে এবার সে কোনোভাবেই গুডউইনের সাথে যোগাযোগ করতে পারছে না। সে চিৎকার করে সাহায্যের আবেদন জানায়, কিন্তু তার আওয়াজ যেন 4 দেওয়ালের বাইরে বের হয় না। এমনকি শত চেষ্টা করেও সে বন্দি দশা থেকে নিজেকে বের করতে পারছিল না। আসলে গুডউইন তখন পুরো বিষয়টা তার বস ডক্টর রটলেসকে জানাচ্ছিল। রটলেস নির্দেশ দেয় স্টিভেন্সকে যেন অনবরত তথ্য পাঠানো হয়, কারণ এছাড়া তাকে এই মিশন থেকে উদ্ধার করার আর কোনো উপায় তাদের হাতে নেই। তাই গুডউইন আর রটলেস যখন বোম সম্পর্কে জানতে চায়, তখন স্টিভেন্স জানায় যে সে অপরাধীকে চেনে না, তবে সে ভুল করে দুজন যাত্রীকে বিস্ফোরণ থেকে বাঁচানোর চেষ্টা করেছিল। এবার রটলেস আসল রহস্যটা ফাঁস করে দেয়। তারা আসলে সোর্স কোড নামের একটা বিশেষ কম্পিউটার সিমুলেশন তৈরি করেছে। বিজ্ঞানের ভাষায় মানুষের মৃত্যুর পরেও তার মস্তিষ্কে শেষ 8 মিনিটের অবচেতন স্মৃতি সচল থাকে। এই সোর্স কোডের মূল উদ্দেশ্য হলো একটা মৃত মানুষের সেই 8 মিনিটের স্মৃতিকে ব্যবহার করে অতীতকে আবারও নতুন করে সাজানো। আর তাদের এই সোর্স কোড মূলত একটা মৃত ব্যক্তি সেই শেষ 8 মিনিটের স্মৃতিকে ব্যবহার করে অতীতকে আবারও নতুন করে সাজাতে পারে। কি বুঝতে পারছো তো? বিষয়টা শুনতে যতটা সহজ মনে হচ্ছে, বাস্তবে এটা তার চেয়েও হাজার গুণ জটিল। এখন ট্রেন দুর্ঘটনায় শন নামের যে ব্যক্তিটা মারা গিয়েছিল, তাকে সোর্স কোডের মাধ্যমে স্টিভেন্সের মস্তিষ্কে শনের সেই 8 মিনিটের স্মৃতি জুড়ে দেওয়া হয়। তো রটলেস জানায় যে শন আসলে স্টিভেন্সের মতো একজন সাধারণ মানুষ ছিল। তাদের দুজনের মধ্যে নিউরাল ম্যাচ বা মানসিক মিল থাকায় স্টিভেন্সকেই এই মিশনের জন্য বেছে নেওয়া হয়। আর এই কারণেই প্রথমবার আয়নায় নিজেকে দেখার বদলে সে শনের চেহারা দেখেছিল। মানে চিন্তা করো, অন্য একজন মানুষের শেষ মুহূর্তের স্মৃতিটাকে নিয়ে তারা কি ধরনের মেকানিজম করছে। যাই হোক, স্টিভেন্স তখন গুডউইনকে জানায় যে সে তো আগেরবার ক্রিস্টিনাকে বিস্ফোরণের হাত থেকে বাঁচিয়েছে। তবে গুডউইন আর রটলেস তার এই দাবিকে সরাসরি নাকচ করে দেয়। তারা বুঝিয়ে বলে যে সোর্স কোড কিন্তু কোনো টাইম মেশিন নয় যে এটা দিয়ে মৃত মানুষকে বাঁচানো যাবে। এটা সির্ফ তথ্য জোগাড় করার একটা উন্নত মাধ্যম মাত্র। এই 8 মিনিটে যদি স্টিভেন্স কাউকে মেরেও ফেলে, তাহলে বাস্তবে তার কোনো প্রভাবই পড়বে না। তারা স্টিভেন্সকে জানায় যে সামনে শিকাগো শহরে এক বিশাল নিউক্লিয়ার হামলার হুমকি আছে। শহরকে বাঁচাতে হলে তাদের আবারও ওই 8 মিনিটের জন্য ট্রেনে ফিরে যেতে হবে এবং খুঁজে বের করতে হবে যে বোমাটা আসলে কে সেট করেছে, কেননা এই বোমা হামলাকারী তাদেরকে হুমকি দিয়েছে নিউক্লিয়ার অ্যাটাকের। এই সব কথা বলার পর গুডউইন তাকে একটা নতুন ক্লু দেয়। সে জানায় যে ট্রেনের কন্ডাক্ট কোচে একটা বন্দুক রাখা আছে, যা সে প্রয়োজনে ব্যবহার করতে পারবে। এরপর স্টিভেন্সকে আবারও সে ট্রেনের ভিতরে পাঠানো হয়। তো আগের মতোই সব ঘটনা শুরু হলে স্টিভেন্স এবার সরাসরি কন্ডাক্টর রুমের দিকে ছুটে যায়। গুডউইনের কথা মতো সে সেখান থেকে একটা বন্দুক বের করে নেয় ঠিকই, কিন্তু তখনই ট্রেনের সিকিউরিটি গার্ড তাকে ধরে ফেলে। স্টিভেন্স কোনো কথা বলার সুযোগ পাওয়ার আগে গার্ড তাকে ইলেকট্রিক শক দিয়ে অজ্ঞান করে দেয়। মানে কি আর বলবো, 1 সেকেন্ডের ভুলেই তার পুরো পরিকল্পনা মাটি হয়ে যায়। এবার যখন তার জ্ঞান ফেরে, তখন সে দেখতে পায় ক্রিস্টিনা তার সামনে চিন্তিত মুখে বসে আছে। স্টিভেন্স নিজের বাবার সাথে শেষবার কথা বলার জন্য স্ট্রিনার কাছে ফোন চায়, কিন্তু ঠিক তখনই পাশ দিয়ে একটা মালবাহী গাড়ি যাওয়ার শব্দ শোনা যায়। আর এটা শুনে স্টিভেন্স বুঝতে পারে যে তার সময় শেষ হয়ে এসেছে। সে ক্রিস্টিনাকে সান্ত্বনা দিয়ে বলতে শুরু করে সবকিছু আবারও ঠিক হয়ে যাবে। তবে কথাটা শেষ হওয়ার আগে পুরো ট্রেনটা আবারও বিস্ফোরণ
বিস্ফোরণ উড়ে যায়। এভাবে বারবার মৃত্যুর স্বাদ নিতে নিতে স্টিভেন্সের মানসিক অবস্থা একদম ভেঙে পড়ে। এদিকে প্রত্যেকবারের লুপ অনুসারে সে আবারও ওই ঘরে ফিরে আসে। এবার সে গুডউইনকে সরাসরি প্রশ্ন করে যে সে কি আসলে বেঁচে আছে নাকি মারা গেছে। গুডউইন প্রথমে বোমা হামলাকারী ছাড়া অন্য কোনো বিষয়ে কথা বলতে রাজি হয় না, তবে সে এবার নাছোড়বান্দা, আর তাই সে জোর করলে গুডউইন জানায় যে আসলে স্টিভেন্সের শরীরের মৃত্যু হয়েছে, কিন্তু তার মস্তিষ্কের কিছু অংশ এখনো বিশেষ বৈজ্ঞানিক পদ্ধতিতে চালু রাখা হয়েছে। তার মানে বুঝতে পারছো, এটা এক ধরনের কমা টাইপের, অর্থাৎ তার ফিজিক্যাল বডি ডেড হয়ে গেল, তার ব্রেন এখনো অ্যাক্টিভ আছে। এছাড়াও গুডউইন বুঝিয়ে বলে যে স্টিভেন্সের মনে হচ্ছে সে নড়াচড়া করছে, কিন্তু বাস্তবে সব তার মনের ভুল। আসলে স্টিভেন্স যা কিছু ভাবছে তা সবকিছু টেক্সট হিসেবে কেবলমাত্র গুডউইনের স্ক্রিনে ফুটে উঠছে। অর্থাৎ এখানে আমরা যে স্টিভেন্সকে দেখতে পাচ্ছি সে মূলত জাস্ট একটা টেক্সট কমান্ড, অর্থাৎ স্টিভেন্স তাদেরকে যে ইনফরমেশন গুলো দিচ্ছে সেগুলো গুডউইন কেবলমাত্র তার কম্পিউটার স্ক্রিনে দেখতে পায়, আর ঠিক সেভাবেই সে কমিউনিকেট করে যাচ্ছে। এই পুরো কাহিনীটা কিন্তু বিখ্যাত বিজ্ঞানী স্টিফেন হকিং এর ক্ষেত্রে করা হয়েছিল। মোট কথা স্টিভেন্সের এই অন্ধকার ক্যাপসুলটি তার অবচেতন মনের একটা কল্পনা মাত্র। এদিকে ইনচার্জ রটলেজ পরিষ্কার জানিয়ে দেয় যে সিমুলেশনের ভিতরে থাকাকালীন স্টিভেন্সকে তার মিশন শেষ করতেই হবে। স্টিভেন্স তার প্রতিবাদ করে উঠলে সে তাকে একটা টোপ দেয়। সে বলতে থাকে মিশন সফল হলে স্টিভেন্সকে তার কাঙ্ক্ষিত শান্তিপূর্ণ মৃত্যু উপহার দেওয়া হবে। এছাড়াও তাকে মানসিকভাবে চাঙ্গা করতে তার বাবার একটা পুরাতন ভয়েস ক্লিপ চালিয়ে দেওয়া হয়। এই রেকর্ডে তার বাবা বলছে সে তার ছেলের জন্য সবসময় গর্ববোধ করে। বাবার এই আবেগী কথাগুলো শুনে স্টিভেন্সের জেদ আরো অনেক খানিক বেড়ে যায়। সে এক মুহূর্ত সময় নষ্ট না করে আবারও সেই চলন্ত ট্রেনে ফিরে যেতে চায়। রটলেজ তাকে সাথে সাথে আবারও সেই সিমুলেশনে পাঠিয়ে দিলে এবার স্টিভেন্স সবার আগে তার বন্দুকটা হাতে নেয়। এরপর সে বোমা থেকে সেই সেলফোনটা নিয়ে দ্রুত কল সেটিংস চেক করতে থাকে। সেখানে একটা নাম্বার দেখে সে সঙ্গে সঙ্গে কল দেয়, আর উপাস থেকে ফোন রিসিভ হতে সে ওয়াশরুম থেকে বেরিয়ে পুরো কামরার মানুষজনকে লক্ষ্য করতে থাকে যে কার ফোনটা এখন কানে ধরা। এভাবে তার সামনের সিটে থাকা এক লোককে দেখে মুহূর্তেই সে নিশ্চিত হয়ে যায় যে এই লোকটার সাথে নিশ্চয় কোনো গড়বড় আছে। তবে ঠিক তখনই প্রথম দিকে যেই ছেলেটার সাথে ধাক্কা লেগে কাগজ পড়ে গিয়েছিল তাকে সে দ্রুত সিট থেকে উঠে বেরিয়ে যেতে দেখে। ফলে স্টিভেন্স সঙ্গে সঙ্গে তার দিকে বন্দুক তাক করে। এবার লোকটা কাঁপতে কাঁপতে বলে তার নাম জশ এবং সে একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার। সে দাবি করে যে একটু আগে সে তার স্ত্রীর সাথে কথা বলেছিল। এরপর জশ নিজেকে প্রমাণ করার জন্য স্টিভেন্সকে আবারও সে নাম্বারে ফোন দিতে বলে, আর এখানে পুরো বিষয়টা উল্টে যায়। স্টিভেন্স আবারও কল দিতে জশের কাছে কোনো ফোনই বাজে না, বরং ট্রেনের বাইরে দাঁড়িয়ে থাকা আর একটা লোকের ফোন বেজে ওঠে। তখন স্টিভেন্স বুঝে যায় যে সে ভুল মানুষকে ধরেছিল, তাই সে আর এক সেকেন্ড নষ্ট না করে ওই লোকটার পিছনে দৌড় দেয়। এভাবে তার মাথায় আগের একটা দৃশ্য এবার পরিষ্কার হয়। শুরুতে যে ছেলেটা পড়ে যাওয়া পার্স ফেরত দিতে গিয়েছিল আসলে সেই পার্সের মালিক ছিল আসল বোমবার। স্টিভেন্স তখন দেখতে পায় ছেলেটা পাশের কামরায় ঢুকে গোপনে কিছু একটা ফেলে ট্রেন থেকে নেমে গেছে। এরপর সে ওখানে গিয়ে পার্সটা খুঁজে পেয়ে দেখতে পায় সেখানে তার নাম ড্রেক ফস্ট। তখন পুরো প্ল্যানটা পরিষ্কার হয়ে যায়। আসলে ড্রেক চাইছিল যে তদন্তের সময় সবাই যেন ধরে নেয় সেও বিস্ফোরণে মারা গেছে, তাই সে নিজের পরিচয়পত্র সহ পার্সটা আলাদা কামরায় ফেলে যাচ্ছিল। তবে স্টিভেন্স ট্রেন থেকে নামতে গেলে বিপত্তি শুরু হয়। ট্রেনের দরজা লক হয়ে গিয়ে ট্রেন চলতে শুরু করে। তখনই সে ইমার্জেন্সি ব্রেক টেনে দ্রুত বাইরে ঝাঁপ দেয় এবং মারাত্মকভাবে আঘাতপ্রাপ্ত হয়। তারপর সে আহত শরীর নিয়ে দৌড়াতে গেলে দেখতে পায় ড্রেক ততক্ষণে বাইরে একটা সাদা ভ্যান নিয়ে পালিয়ে যাচ্ছে। ঠিক সেই সময় স্টিভেন্স তাকে থামিয়ে বোম থেকে খোলা সে সেলফোনটা দেখায়। এরপর সে জানতে চায় ড্রেক এই ফোনটা চিনতে পারছে কিনা, তবে ড্রেক একদম শান্ত মুখে সব অস্বীকার করতে থাকে। এরপর স্টিভেন্স তাকে ওয়ালেট বের করতে বললে ড্রেক পুরো অবাক হয়ে যায়, কারণ স্টিভেন্স এত কিছু জানলো কিভাবে সেটা সে বুঝতেই পারছে না। তখন ড্রেক তার ভ্যানের দরজা খুললেই দেখা যায় সেখানে রয়েছে আরো একটা শক্তিশালী বোমা। কিন্তু ঠিক তখনই সেখানে ক্রিস্টিনা চলে আসলে ড্রেক মুহূর্তের মধ্যে বন্দুক তুলে প্রথমে স্টিভেন্সকে এবং তারপর ক্রিস্টিনকে গুলি করে পালিয়ে যায়। তবে পালিয়ে যাওয়ার আগে সে স্টিভেন্সকে বলে পৃথিবী এখন নরকে পরিণত হয়েছে, আর এই নরককে আবার পৃথিবীর মতো বানাতে হলে সবকিছু আগে শেষ করতে হবে। ঠিক এই কথা বলার সময় তার মুখে এক ফোঁটা অনুশোচনাও দেখা যায় না। আর যখন তারা দুজনেই প্রায় মৃত্যুর কোলে ঢলে পড়ছে ঠিক তখনই এক বিকট শব্দে পুরো ট্রেনটা আবারও বিধ্বস্ত হয়। ঠিক এই মুহূর্তে স্টিভেন্স বুঝতে পারে যে সেই বোমাটায় একটি নয় বরং দুটো মোবাইল ফোন যুক্ত ছিল। আর এরপরে সে আবার অন্ধকার রুমে চলে আসলে গুডউইলকে সে বোমারুর নাম্বার এবং গাড়ির নাম্বার জানিয়ে দেয়। সব তথ্য পাওয়ার পর স্টিভেন্স রডজেলকে তাদের আগের চুক্তি কথা মনে করিয়ে দেয়। তখন রডজেল অবাক হয়ে বলে যে সে ভেবেছিল স্টিভেন্স হয়তো মত বদলেছে এবং এই মিশনে আরো সে কাজ করতে চায়। তবে স্টিভেন্স জানায় যে তার মত বদলের কারণ সম্পূর্ণ অন্যরকম। সে নিজের মনের শান্তির জন্য মরার আগে শেষবারের মতন আরো একবার ওই ট্রেনে ফেরত যেতে চায়। সে এবার সব যাত্রীকে সত্যি বাঁচাতে চায় যাতে তার মনে কোনো আফসোস না থাকে। রটলেস শেষমেশ এই প্রস্তাবে রাজি হয়, কারণ ইতিমধ্যে তার যেই কাজ উদ্ধার করার কথা ছিল সেটা উদ্ধার হয়ে গেছে, অর্থাৎ কে এই বোম বিস্ফোরণ করেছে তার ইনফরমেশন। ওদিকে ক্যাপসুলের ভিতরে থাকা স্টিভেন্সকে ধন্যবাদ জানাতে গুডউইন তার সামনে আসে। স্টিভেন্স সরাসরি তাকে জিজ্ঞেস করে যে কাজ তো হয়ে গেছে, এখন রডজেল কি তাকে শান্তিতে মরতে দেবে? গুডউইন কিছুক্ষণ ভেবে এক কঠিন সিদ্ধান্ত নেয়।
যা কেউই কল্পনা করতে পারে না। সে জানায় যে এই 8 মিনিটের মিশন শেষ হওয়ার সাথে সাথে সে স্টিভেন্সের লাইফ সাপোর্ট বন্ধ করে দেবে। সে স্টিভেন্সকে আর এই যন্ত্রণার ভিতর দিয়ে ফিরিয়ে আনতে চায় না। গুডউইন মন থেকে তাকে ধন্যবাদ জানায় এবং এন্টার বাটন চাপ দিয়ে তাকে শেষবারের মতো ট্রেনে পাঠিয়ে দেয়। এদিকে স্টিভেন্স এবার এক অদ্ভুত আনন্দ ও আত্মবিশ্বাস নিয়ে ট্রেনে সে চেনা কামরায় ফিরে আসে। এবার তার চোখে মুখে কোনো ভয় নেই, কেননা সে জানে তাকে ঠিক কি করতে হবে। তাই এবার স্টিভেন্সের আচরণে এক অদ্ভুত পরিবর্তন লক্ষ্য করা যায়। সে হাসি মুখে ক্রিস্টিনকে কফি খাওয়ার প্রস্তাব দিলে ক্রিস্টিনা বেশ অবাক হয়, কেননা সেও চাইছিল শন যেন তাকে কফি জেটের অফার করে। তবে তার আগে স্টিভেন্স তাকে 1 মিনিট অপেক্ষা করতে বলে দ্রুত ওয়াশরুমে যায়। এবার সেখানে গিয়ে সে আর ভুল করে না, আর খুব সাবধানে দুটো সেলফোনকে খুঁজে বের করে বোম থেকে আলাদা করে ফেলে। বিপদমুক্ত হওয়ার পর ওয়াশরুম থেকে বেরিয়ে সেই স্টিভেন্স ডেরেকের পাশ দিয়ে হেঁটে যায়। আর যেহেতু সিমুলেশনের একদম শুরু থেকেই শুরু হয়েছে, তাই ড্রেক এবার স্টিভেন্সকে চিনতে পারে না। স্টিভেন্স তখন বুদ্ধি খাটিয়ে চিকারের সাথে ধাক্কা খাওয়ার নাটক করে এবং সেই সুযোগে তার কাছ থেকে হ্যান্ডকাফ ছিনিয়ে নেয়। তবে অন্যদিকে আমরা দেখতে পাই ডক্টর রটলেস তখন নিজের অফিসে বসে ফান্ডের ব্যাপারে ফোনে কথা বলছে। তার মূল লক্ষ্য হলো আরো বেশি টাকা জোগাড় করা, যাতে আগামী 1 বছরের মধ্যে অন্তত 8টি এই ধরনের মেশিন নিয়ে কাজ শুরু করা যায়। গুডউইন সেখানে এলে সে দেখে যে রটলেস দম্ভ করে ফোনে বলছে যে তার জন্যই আজ অনেকগুলো প্রাণ বাঁচতে সক্ষম হয়েছে। এখানে স্টিভেন্সের পুরো কৃতিত্বটা সে নিজের নামে নিয়ে নিচ্ছে, আর এটা দেখে গুডউইনের মনে একটা ঘৃণা জন্মাতে থাকে। কিন্তু এরপর ফোন শেষ করে রটলেস গুডউইনকে এমন এক নিষ্ঠ নির্দেশ দেয় যা শুনলে যে কোনো মানুষের রক্ত হিম হয়ে যাবে। সে বলে স্টিভেন্সের সব স্মৃতি মুছে ফেলে তাকে আবারও সিমুলেশন শুরু করতে বলো। গুডউইন অবাক হয়ে তাকে মনে করিয়ে দেয় সে তো স্টিভেন্সকে কথা দিয়েছিল যে মিশন শেষে তাকে শান্তির মৃত্যু দেবে। কিন্তু রটলেস সোজাসুজি জানিয়ে দেয় যে যেই লোক আজ হাজার হাজার মানুষের প্রাণ বাঁচিয়েছে সে ভবিষ্যতে কোটি মানুষের প্রাণ বাঁচাতে পারে। তাই স্টিভেন্সের মতো দক্ষ একজনকে তারা কোনোভাবে হাতছাড়া করবে না। মোট কথা রটলেজের কাছে স্টিভেন্স কোনো মানুষ নয়, বরং স্রেফ দামি একটা সফটওয়্যার। এদিকে ট্রেনের ভিতরে স্টিভেন্স এবার খুব ঠান্ডা মাথায় একটা কাজ করে। সে ড্রেকের পায়ের কাছে সে বোম থেকে খুলে আনা সেলফোনটা ফেলে দেয় আর মুহূর্তের মধ্যে তার হাতে হাত কড়া পরিয়ে দেয়। তারপর শেষ তাকে সব খুলে বলে যে সে ইতিমধ্যে জেনে গেছে ড্রেকই হলো এই মাস্টার মাইন্ড। নিজের চোখের সামনেই সবকিছু দেখে ড্রেক তো একদম পাথর হয়ে যায়। সে নিজেও বুঝতে পারছে না যে তার এই গোপন প্ল্যান সে আগে থেকে জানলো কি করে, অথচ সে তো আর জানে না যে স্টিভেন্স ইতিমধ্যেই 8 বার ঘুরে এসে তার এই হাল করেছে। ওদিকে 8 মিনিটের সেই সময়সীমা প্রায় শেষ হয়ে আসে। স্টিভেন্স এবার ড্রেকের ফোনটা হাতে নিয়ে তার বাবাকে কল দেয়। বহুদিন পরপাশ থেকে বাবার কণ্ঠ শুনে স্টিভেন্সের চোখ ভিজে আসে। সে নিজের আসল পরিচয় না দিয়ে তার বাবার কাছে বলে যে সে স্টিভেন্সের একজন সহকর্মী। বাবার সাথে শেষবার কথা কাটাকাটির পর স্টিভেন্সের মনে যে অপরাধ বোধ ছিল আজ সে তার জন্য ক্ষমা চায়। উপাস থেকে তার বাবা বলতে থাকে সে কিছুই চায় না, শুধু তার ছেলেকে একবার ফিরে পেতে চায়, কেন সে বলতে চায় সে তাকে কতটা ভালোবাসে। স্টিভেন্স বুঝতে পারে তার সময় একদম শেষ, তাই সে নিজের কান্না চেপে রেখে তার বাবাকে নিজের শরীরের যত্ন নিতে বলে ফোনটা কেটে দেয়। এরপর একদম শান্ত মনে সে মৃত্যুর জন্য মানসিকভাবে তৈরি হতে থাকে, কেননা সে জানে যে ইতিমধ্যে হয়তো গুডউইন তার লাইফ সাপোর্ট শেষ করে দেবে আর তার এই মিশন চিরতরে বন্ধ হবে। কিন্তু এদিকে গুডউইন ফাঁকা অফিসে সে যান্ত্রিক চেম্বারটার সামনে গিয়ে দাঁড়ায় যেখানে স্টিভেন্সকে রাখা হয়েছে। আর ঠিক এই মুহূর্তে আমরা দেখতে পারি এ হচ্ছে স্টিভেন্স, যার অর্ধেক শরীরই বিধ্বস্ত, অর্থাৎ সে কেবলমাত্র বেঁচে ছিল মানসিকভাবে। ওদিকে ট্রেনের ভিতরে স্টিভেন্স একজন কমেডিয়ানকে কিছু টাকা দেয় সবাইকে হাসানোর জন্য। কমেডিয়ানও চ্যালেঞ্জটা লুফে নেয় এবং তার জোক শুনে পুরো কামরার মানুষ হাসিতে ফেটে পড়ে। স্টিভেন্স চেয়েছিল জীবনের শেষ কয়েকটা মুহূর্ত যেন সে হাসি খুশি ভাবে মানুষের ভিড়ে কাটাতে পারে। বিশ্বাস করো এই দৃশ্যটা তোমার মনকে এক অন্যরকম প্রশান্তি দেবে। এদিকে ডক্টর রটলেস যখন গুডউইনের এই কাণ্ড জানতে পারে যে সে তাকে পিসফুল ডেথ দিতে যাচ্ছে, তখন সে ল্যাবে ছুটে আসে। কিন্তু গুডউইন ততক্ষণ নিচের দরজা বন্ধ করে দিয়ে একটা বাটনে প্রেস করে। সেই বাটনে প্রেস করার ফলে ফাইনালি স্টিভেন্সের সবকিছু শেষ হয়ে যায়। তবে এইদিকে ঘটে সবচেয়ে বড় টুইস্ট। এখানে আমরা দেখতে পারি ট্রেনের ভিতরের 8 মিনিট সময় পার হয়ে যাওয়ার পরেও স্টিভেন্সের জীবন স্বাভাবিকই চলছে, সেখানে আর কোনো এবার বিস্ফোরণ হয়নি। আর ঠিক সেই মুহূর্তে ল্যাবের ভিতরে গুডউইন একটা মেল পায় যা পাঠিয়েছিল খোদ স্টিভেন্স। সেখানে লেখা ছিল যে শিকাগো ট্রেন বোমা হামলাটি সে রুখে দিতে সক্ষম হয়েছে। তার মানে তোমরা বুঝতে পারছো, যেহেতু এই রিয়ালিটিতে কোনো বিস্ফোরণ ঘটেনি, তাই স্টিভেন্সের শরীরের উপরে সোর্স কোডের কোনো পরীক্ষা করার প্রয়োজন পড়েনি। গুডউইন তখন বুঝতে পারে যে তাদের তৈরি করা এই সিমুলেশন আসলে কেবল একটা যান্ত্রিক পরীক্ষা ছিল না, বরং এটা অন্য একটা প্যারালাল রিয়ালিটিতে যাওয়ার দরজা খুলে দিয়েছে। স্টিভেন্স কেবল অপরাধীকে খুঁজে বের করেনি, বরং নিজের বুদ্ধিমত্তা দিয়ে পুরো টাইমলাইনটাকেই বদলে দিয়েছে। আর মুভির একদম শেষে আমরা দেখতে পাই এই নতুন টাইমলাইনের পৃথিবীতে স্টিভেন্স ও ক্রিস্টিনা হাতে হাত রেখে এক সুন্দর ভবিষ্যৎ গড়ার স্বপ্ন দেখছে। আর ঠিক এই সিনের মধ্যে দিয়ে এই মাস্টারপিস মুভিটাও এখানেই শেষ হয়।